সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মহিদুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে আলোচনা করব। পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়, যার নাম শব্দ এবং হলো তরঙ্গ। যেহেতু অধ্যায়ের নাম শব্দ এবং তরঙ্গ, তাহলে এখানে বোঝাই যাচ্ছে শব্দ এবং তরঙ্গ নিয়ে আলোচনা হবে। তাহলে শব্দ কি, তরঙ্গ কি, শব্দের বৈশিষ্ট্য কি, তরঙ্গের বৈশিষ্ট্য কি, এগুলো নিয়েই আজকের আলোচনা হবে। তাহলে আমরা যদি বলি শব্দ কি, তাহলে বলবো যে শব্দ হলো এক প্রকার শক্তি, যা আমাদের কানে এসে শোনার অনুভূতি জাগায়। শব্দের কিছু বৈশিষ্ট্য আছে। শব্দ কিন্তু উৎসের কম্পনের ফলে উৎপন্ন হয়। শব্দ উৎস থেকে উৎপন্ন হয়ে এক স্থান থেকে অন্য স্থানে তরঙ্গের মাধ্যমে যায়। আর এই শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। মাধ্যমের ঘনত্ব যত বাড়ে, শব্দের বেগ তত বাড়ে। তাপমাত্রা যত বাড়ে, শব্দের বেগ কিন্তু তত বাড়ে। তো আমরা এক নজরে শব্দ কি এবং শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যসমূহ একটু লিখে ফেলি। তোমরাও সাথে সাথে লিখে ফেলবে। লিখেছি, শব্দ কি? শব্দ হলো এক প্রকার শক্তি, যা আমাদের কানে পৌঁছে শোনার অনুভূতি জাগায়। কোনো উৎসের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তাহলে দেখো কি লিখেছি, শব্দ হলো এক প্রকার শক্তি, যা আমাদের কানে পৌঁছে শোনার অনুভূতি জাগায়। কোনো উৎসের কম্পনের ফলেই কিন্তু শব্দ উৎপন্ন হয়। শক্তির অনেকগুলো কি আছে, রূপভেদ আছে। 9টা রূপভেদের মধ্যে শব্দও কিন্তু এক প্রকার শক্তি। শব্দ কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে যদি আমাদের কানে প্রবেশ করে, তাহলে সেই শব্দটা শুনতে পাই। তাহলে শব্দ আমাদের কিন্তু শোনার অনুভূতি জাগায়। এর ফলে বলা হচ্ছে যে উৎসের কম্পনের ফলেই কিন্তু শব্দ উৎপন্ন হয়। যে স্থান থেকে শব্দ উৎপন্ন হোক, সেই স্থান বা সেই সোর্স বা সেই উৎস এর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তুমি যদি এই কলমটা দিয়ে একটা কোনো কিছুর উপরে আঘাত করো, তাহলে কি হচ্ছে, শব্দ উৎপন্ন হচ্ছে। এখন ঘটনা হলো যে তুমি যদি এই কলম দিয়ে পাতিলের উপরে বাড়ি দাও, আঘাত করো, পাতিলটাও কাঁপবে, যার কারণে শব্দ উৎপন্ন হবে। তুমি যদি এই কলম দিয়ে এই দেয়ালে আঘাত করো বা এই বোর্ডে আঘাত করো, তাতেও কিন্তু শব্দ উৎপন্ন হচ্ছে। দেয়াল আঘাত করলে তাতেও শব্দ উৎপন্ন হচ্ছে। কিন্তু দেখো, শব্দগুলোর কিন্তু বৈশিষ্ট্য বা শব্দগুলো কিন্তু এক ধরনের না। আসলে কি, সব পদার্থের কিন্তু কম্পন আছে, সবাই একভাবে কাঁপে না। যার মানে কারো কম্পন বেশি, কারো কিন্তু কম্পন কম। তাহলে যাদের কম্পন বেশি, যারা বেশি কাঁপে, সেই সকল পদার্থকে আঘাত করলে তারা বেশি কাঁপার ফলে তাদের ক্ষেত্রে এক ধরনের শব্দ উৎপন্ন হয়। আর যারা কম কাঁপে, তাদের ক্ষেত্রে কিন্তু আরেক ধরনের শব্দ উৎপন্ন হয়। তুমি যদি একটা জানালার গ্রিলে আঘাত করো, লাথি দাও, গ্রিলটাও কিন্তু কাঁপে, সেখান থেকে কিন্তু প্রচণ্ড শব্দ উৎপন্ন হয়। কারণ গ্রিল লোহার তৈরি, লোহার কম্পাঙ্ক বেশি, তাই বেশি কাঁপে। কিন্তু তুমি যদি একটা দেয়ালে আঘাত করো, লাথি দাও,
তাহলে দেয়ালটা কিন্তু ভ্রাম করে একটাই শব্দ হয় সেখানে। দেয়ালের কম্পন কম, তাই কিন্তু কম কাঁপে, শব্দটা অন্য ধরনের হয়। তাই বলা হচ্ছে উৎসের কম্পনের ফলেই কিন্তু শব্দ উৎপন্ন হয়। এখন আমরা একটু লিখে ফেলব শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যসমূহ। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যসমূহ। তাহলে 1 নাম্বার লেখো, শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। 2 নাম্বার, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। 3 নাম্বার, শব্দ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। উৎসের কম্পনের ফলেই শব্দ তরঙ্গের সৃষ্টি হয়। শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। 6 নাম্বার, মাধ্যমের ঘনত্ব যত বাড়ে শব্দের বেগ তত বাড়ে। 7 নাম্বার, শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রার ও আর্দ্রতার উপরও নির্ভর করে। শব্দ তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে দেখো বন্ধুরা,
আমি শব্দ যে তরঙ্গ, শব্দ উচ্ছের কম্পনের ফলে সৃষ্টি হয়, সেই কম্পনের ফলে তরঙ্গ উৎপন্ন হয়। সেই শব্দ তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে মাধ্যমের ভিতর দিয়ে যায়। সেই তরঙ্গ তোমার কাছে পৌঁছলেই তুমি কিন্তু শব্দটার অনুভূতি টের পাও এবং তুমি শুনতে পাও। শব্দ তরঙ্গের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আমি লিখে ফেলেছি, মোটামুটি কয়েকটা লিখে ফেলেছি, আরও আছে বলতেছি। তাহলে দেখো, 1 নম্বর লিখেছি, শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। আসলে তাড়িত চৌম্বক তরঙ্গ এবং হলো যান্ত্রিক তরঙ্গ, দুই ধরনের তরঙ্গ দেখা যায়। তাড়িত চৌম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয় না, কিন্তু যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য কিন্তু মাধ্যমের দরকার হয়। শব্দ মাধ্যম ছাড়া যেতে পারে না। ব্যাপারটা কীরকম, যে আমি যে কথা বলি এটা কিন্তু বাতাস মাধ্যমের ভিতর দিয়ে তোমার কাছে যাচ্ছে। তুমি যদি কথা মানে বাতাস মাধ্যমে না থেকে শূন্য মাধ্যমে কথা বলতে, তাহলে কিন্তু শোনা যেত না। তুমি শব্দ কিন্তু লোহা বা পানি বা অন্য কোনো মাধ্যমের ভিতর দিয়েও যেতে পারবে। আমরা সাধারণভাবে দেখি শব্দ শুধু বাতাসের ভিতর দিয়ে যায়, কিন্তু তা না। লোহা মাধ্যমের ভিতর দিয়েও যেতে পারবে, পানি মাধ্যমের ভিতর দিয়েও যেতে পারবে। অর্থাৎ মাধ্যম ছাড়া কিন্তু শব্দ যেতে পারে না, শূন্য মাধ্যমের ভিতর দিয়ে কিন্তু শব্দ যাবে না। শব্দ যেহেতু যান্ত্রিক তরঙ্গ, এই জন্য শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয়। তাই লিখেছি, শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য কিন্তু মাধ্যমের দরকার হয়। এখানে মাধ্যম তাহলে বাতাস মাধ্যম, পানি মাধ্যম, লোহা মাধ্যম, যে কোনো কঠিন মাধ্যম ইত্যাদি মাধ্যম হিসেবে কাজ করবে। 3 নাম্বার, শব্দ এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। দুই ধরনের তরঙ্গ অন্যভাবে হিসেব করলে, একভাবে বলেছি তরঙ্গ দুই ধরনের, একটা হলো তাড়িত চৌম্বক তরঙ্গ আর একটা হলো যান্ত্রিক তরঙ্গ। আবার অন্যভাবে সঞ্চালনের উপর নির্ভর করে, প্রবাহের উপর নির্ভর করে তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা যায়, আমি সেটাও আলোচনা করব। অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং হলো অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে হলো যে তরঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে সমান্তরালে স্পন্দিত হয়, তাকে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। শব্দের ক্ষেত্রেও তাই হয়, শব্দ যেদিকে যায় মাধ্যমের কণাগুলো তার সাথে সমান্তরালে স্পন্দিত হয়, অর্থাৎ বাতাস মাধ্যমটা শব্দ সঞ্চালনের দিকের সাথে সমান্তরালে স্পন্দিত হয়, তাই শব্দ হলো এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। সেটা নিয়ে আরও বিশদ আলোচনা করব। 4 নাম্বার, উৎসের কম্পনের ফলে কিন্তু তরঙ্গের সৃষ্টি হয়। এটা কিন্তু অলরেডি আমি বুঝে দিয়েছি, উৎসের কম্পন ছাড়া কিন্তু শব্দ উৎপন্ন হবে না। 5 নাম্বার, শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে। শব্দ যেহেতু মাধ্যমের ভিতর দিয়ে যায়, তাহলে যেহেতু সে যায় তাহলে তার বেগ আছে, আর এই বেগ কিন্তু কম বেশি হতে পারে। বলা হচ্ছে শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। মানে কি, বিভিন্ন ধরনের মাধ্যম দেখা যায়। মাধ্যম ঘন হতে পারে, হালকা হতে পারে, অনেক বেশি ঘন হতে পারে, অনেক কম হালকা হতে পারে। মাধ্যমের ঘনত্ব, বাতাসের ঘনত্ব কিন্তু খুবই কম, পানির ঘনত্ব তার চেয়ে একটু বেশি, কাঁচের ঘনত্ব তার চেয়েও বেশি, লোহার ঘনত্ব তার চেয়েও বেশি। বাতাসের শব্দের বেগ নর্মালি 332 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বাতাসের ভিতর দিয়ে শব্দ নর্মালি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 332 মিটার, মতান্তরে 330 মিটার পর্যন্ত যেতে পারে। এখন শব্দটা যদি বাতাস মাধ্যম বাদ দিয়ে যদি পানি মাধ্যমে দেওয়া হয়, তোমার কাছে মনে হতে পারে যে মনে হয় শব্দের বেগ কমে যাবে। আসলে তা কিন্তু না। বাতাসের চেয়ে পানিতে কিন্তু শব্দ প্রায় 4 গুণ বেশি জোরে যায়। প্রায় কত গুণ জোরে যায়? প্রায় 4 গুণ জোরে যায়। অর্থাৎ মাধ্যমের ঘনত্ব বৃদ্ধি পেলে শব্দের বেগ কিন্তু বাড়ে। লোহাতে তুমি যদি শব্দ দাও, তাহলে কিন্তু লোহা মাধ্যমের শব্দের বেগ আরও বেশি হয়ে যায়। বাতাসের শব্দের বেগের প্রায় 15 গুণ হয়ে যায় লোহাতে শব্দের বেগ। তুমি দেখো, একটা লোহার পাইপ উদাহরণ হিসেবে যদি আমি বলি, একটা লোহার পাইপ এর এক মুখে একজন মুখ রেখে কথা বলবে, অপর প্রান্তে মোটামুটি লোহার পাইপটার দৈর্ঘ্য যদি মোটামুটি বড় হয়, অপর প্রান্তে যদি কেউ কান পেতে রাখে, তাহলে সে দুটো শব্দ শুনবে, একই কথার দুটো পুনরাবৃত্তি শুনবে। কীরকম? লোহাতে যেহেতু শব্দের বেগ বেশি, এক প্রান্ত থেকে যে কথাটা বলা হয়েছে লোহা মাধ্যমে বেগ বেশি হওয়ার কারণে আগেই চলে গেছে, একবার শুনছে, এরপরে পাইপ তো ফাঁকা, তাহলে বাতাসের ভিতর দিয়েও কিন্তু শব্দ যাবে। বেগ কম হওয়ার কারণে শব্দ আবারও কিন্তু বাতাসের মাধ্যমের ভিতর দিয়েও যাবে, অর্থাৎ একবার আগে শুনবে আর একবার পরে শুনবে, একই শব্দ দুইবার শুনবে। এর অর্থ বোঝা যাচ্ছে কি, লোহাতে শব্দের বেগ বেশি, ঘনত্ব বেশি হওয়ার কারণে, বাতাসের শব্দের বেগ কম, ঘনত্ব কম হওয়ার কারণে। তাই লিখেছি,
শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে। 6 নাম্বার, মাধ্যমের ঘনত্ব যত বাড়বে শব্দের বেগ কিন্তু তত বাড়বে, এটা আমি অলরেডি বলেই ফেলেছি। এরপরে 7 নাম্বার, শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপরেও নির্ভর করে। মাধ্যমের আর্দ্রতা মানে বাতাসের আর্দ্রতা, বাতাসের তাপমাত্রা ইত্যাদির উপরে শব্দের বেগটা নির্ভর করে। বাতাসের তাপমাত্রা সবসময় সমান থাকে না। বাতাসের তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। তাপমাত্রা বাড়লে এই বেগটা কিন্তু আরও বাড়ে। তাপমাত্রা বাড়লে এই বেগটা কিন্তু আরও বাড়ে। প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। আবারও বলছি, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বাতাসের শব্দের বেগ বৃদ্ধি পায় হলো 0.6 মিটার পার সেকেন্ড। আবারও বলছি, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে, মনে করে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, সেখান থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেখান থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে বেগ যা আছে সেখান থেকে আরও 0.6 মিটার পার সেকেন্ড করে বেগ কিন্তু বৃদ্ধি পায়। এ নিয়ে আমাদের অঙ্ক আছে, আমরা অঙ্ক করব। 8 নাম্বার, শব্দ তরঙ্গের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। শব্দের কিন্তু বিস্তার আছে, এই বিস্তার যত বেশি হবে তার বর্গাকারে শব্দের তীব্রতা পাওয়া যাবে। শব্দের তীব্রতা কম হতে পারে, বেশিও কিন্তু হতে পারে। তাহলে চলো আমরা এই যে তাপমাত্রা বৃদ্ধি পেলে যে শব্দের বেগ বাড়ে তা নিয়ে একটু অঙ্ক করবো, একটা সূত্রও জেনে যাব। আবার আর্দ্রতার কথাটা একটু বলে নেই। বাতাসের আর্দ্রতা কম হতে পারে, বেশি হতে পারে। আর্দ্রতা যত বেশি হবে শব্দের বেগ তত বেশি হবে, আর্দ্রতা যত কম হবে শব্দের বেগ কিন্তু তত কম হবে। তাহলে একটা সূত্র আমরা জেনে আসি তাপমাত্রার সাথে বাতাসের বেগের যে সম্পর্ক, ভি থিটা ইকুয়াল টু V0 প্লাস 0.6 থিটা। এটা একটা সূত্র। V0 হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ, আর ভি থিটা হলো θ°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ। তাহলে ভি থিটা ইকুয়াল টু V0 প্লাস 0.6 থিটা। যেমন আমি একটা কোশ্চেন করতেছি, বলা হলো যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ নির্ণয় করো। তাহলে আমরা কোন সূত্রে দিয়ে অঙ্ক করব? এখানে কিন্তু ভি থিটা ইকুয়াল টু V0 প্লাস 0.6 থিটা সূত্র দিয়ে করব। এখানে ভি থিটা হলো থিটা তাপমাত্রায় বেগ, V0 হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেগ, 0.6 তো আছে, আর তাপমাত্রা হলো ওই তাপমাত্রা। তাহলে কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ বের করো। আমরা জানি, তাহলে লিখবে যে আমরা জানি ভি থিটা ইকুয়াল টু V0 প্লাস 0.6 থিটা। এখানে আমাদের V0টা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ নর্মালি 330 বা মতান্তরে 332 মিটার পার সেকেন্ড হয়, আর এখানকার থিটাটা কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ভি থিটা মানে হয় ওই থিটা তাপমাত্রায় বেগ কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে সহজে আমরা এটা বের করতে পারবো। ভি থিটা ইকুয়াল টু, তাহলে V0 মানে হলো 332 যোগ 0.6 গুণন হলো থিটা ইকুয়াল টু হলো 20। তাহলে রেজাল্ট কী হচ্ছে? 332 যোগ 0.6 গুণন 20 করে কিন্তু 12 হয়। তাহলে কিন্তু 332 আর হলো 12, 344 মিটার পার সেকেন্ড।
তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেখানে বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, সেখানে কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 344 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এভাবে কিন্তু আমরা যে কোনো তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ নির্ণয় করতে পারবো। তবে আরও একটা সূত্র আছে, সূত্রটা হলো v1/v2 √T1 হলো T2। এখানে v1 v2 T1 তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ, আর v2টা হলো T2 তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ। নিশ্চয়ই এই তাপমাত্রাটা কিন্তু কেলভিনে রূপান্তরিত। আগের সূত্রের তাপমাত্রাটা কিন্তু সেন্টিগ্রেডে, এবারের সূত্রের তাপমাত্রা হলো কেলভিনে রূপান্তরিত। তাহলে আমরা একটা অঙ্ক করে ফেলি এই সূত্রের সাহায্যে। আমরা দুটো সূত্র শিখলাম, এটা 2 নম্বর সূত্র। বললাম যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত? তাহলে এখানে v1 কিন্তু দেওয়া আছে হলো 340 মিটার পার সেকেন্ড, v2 তোমাকে বের করতে বলছে। T1 কত? T1টা কিন্তু 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড ক্ষেত্রে কিন্তু 283 কেলভিন, আর T2টা কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু 298 কেলভিন। সেন্টিগ্রেডের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক হলো সেন্টিগ্রেড স্কেলের সাথে 273 যোগ করলে কেলভিন পাওয়া যায়। তাই আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেডে কেলভিনে রূপান্তর করে পেয়েছি 283 কেলভিন, এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেলভিন করতে গেলে 273 যোগ করলে কিন্তু 298 কেলভিন পেয়েছি। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে পারি। যে আমরা জানি v1 ভাগ হলো v2 সমান √T1 ভাগ হলো T2, বা v2 ভাগ v1 করলে √T2 ভাগ T1 হবে, বা v2 সমান v1 √T2 ভাগ T1 সমান v1 কত? 340 √T2 298 ভাগ হলো 283। তোমরা সহজে এটা করতে পারবে, দেখো কত হয়। তাহলে √ব্র্যাকেট 298 ভাগ হলো 283 সমান ইন্টু হলো 340 সমান 348.89 মিটার পার সেকেন্ড। 348.89 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা শব্দের বেগ নির্ণয়ে, যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ নির্ণয়ে এই দুই ধরনের সূত্র ব্যবহার করে কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারি। আজকে আমরা এই পর্ব এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।